সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা দুটি গল্প, ভূতের রাজা এবং রুদ্রনারায়ণের বাগানবাড়ি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার। অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নন, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হয়। পাহাড়ি পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপর রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয়। সকাল বেলায় বেরোলেও মাঝপথে সন্ধে হবেই। তখন একটা আশ্রয়ের দরকার। কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল। তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমায় মাথা গোঁজার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুটি খালি পড়ে আছে, আপনি এক রাত কেন 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানেই বিশ্রাম করবেন। কুটিতে আরো ঘর আছে, আপনার থাকার অসুবিধা হবে না। কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুটিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো বলুন। কুটির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সে দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুটির ভেতর ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলাম। ডুলি বেয়ারা বলে গেল 3 মাইল তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোম যাচ্ছি। তুমি কি আজ রাতে এখানে থাকবে? হ্যাঁ সাহেব। ফাইন ফাইন, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, ভালোই হলো। 2 জন কেন সাহেব, 3 জন। 3 জন আবার খেয়ে? তুমি কি আমার অর্ডারলি কথা বলছো নাকি? ওকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠি দারোয়ানের কথা ভাবছো? সে তো রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? আহা, হ্যাঁ শুনেছি বটে, তবে সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে এখানে রাত কাটাতে আসি। টেলার পাইপে 3-4টে টান মেরে বলল, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন।
আমি হেসে বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? হ্যাঁ, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির ওপর মানুষের মতো উঁচু একটা মূর্তি দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাত করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বেরিয়ে। কাঁধ ও মুন্ডুর মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁখারির ওপর মুখখানা বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এই মূর্তি যদি সত্যি সত্যি রাতে কুঠির ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির ভেতর ফিরে এলাম। টেইলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে। লোক সত্যি কথা। পশ্চিমের আকাশখানা অচম্বিতে ঠিক যেন কালো কোষ্টি পাথরের মতো হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেইলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগেই ডিনার খেয়েছি। এখন টেইলর তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের বলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে, নরম মাটির ওপর ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরে চলেছে। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হাঁ হাঁ করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালা মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভেতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শেয়ালের দলের মোরা কান্না, একবার বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হল। ধড়মড় করে আমি বিছানার উপর উঠে বসলুম। সে কি আসছে? দরজার উপর আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজার কড়া নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায়
গান শুন। লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার, লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হল, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যি কে দরজা ঠেলে চলেছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখন ঘুমোতে এসেছে? আবার গান শুন, এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপর। লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার, সেই তীব্র খনখনে গলার আওয়াজ। সিরিন ঘন্টা বাড়ি মাকাবার। হঠাৎ উল্টো বিপদ, কুঠির ভেতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভেতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময় শুনল, দরজা খোলো শিগগিরি। তো টেলরের গলা। হ্যাঁ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিই। টেলর হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলর, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের কাছে গিয়ে আমায় ডাকছিলে? না না, আমি তো বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা কে যেন নাড়ছে আর গান গাইছে। ওই ওই শোনো। লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার, লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার। দুম দুম করে আমার ঘরের দরজার উপর আবার দুবার প্রচন্ড আঘাত হল। সঙ্গে সঙ্গে সেই গান। লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোয় স্পষ্ট বুঝলাম বারান্দার উপর কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। ও কে? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক দুম করে গর্জে উঠল, এবং সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিই। টেলর টলতে টলতে আমার বিছানার উপর গিয়ে বসে পড়ল। গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতে তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে যেন গাইল, লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার, লোকগুরু ধীরিক সিরিন ঘন্টা বাড়ি মাকাবার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ানো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোন অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে, খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা।
আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভেতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি, কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোন অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? এই এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। হ্যাঁ, বলেন কর্তা। কিরে, কে তুই? আমি ঠাকুরের পূজারি গো। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। তো এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন গো, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তুই তাহলে দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন গো। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেইলরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বলল। টেইলর তো শুনেই মহাখাপ্পা। Why, you little piece of singing in the night, eh? I'm going to show you. ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাবে মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। টেইলর বলল, রাস্কাল, তাকে ধরতে পারলে একবার দেখিয়ে দিত। উফ, সারা রাত কি অশান্তিতে কেটেছে। আমি বলল, আরে যাকে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন আমাদের কি হবে? কুটির দরওয়ানও এলো না, ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাব কেমন করে? আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কেটে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত নিয়ে যেতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি, আমি আর আমার অর্ডারলি। তুমি তোমার চাকর, তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। অর্ডারলি! টেলরের আরদালি এসে সালাম করল। টেলর বলল, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও নাকি? অফকোর্স, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দী হয়ে আছি। টেইলর চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভেতর ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘন্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শোয়ার উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির ওপর আওয়াজ হলো। ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপর শুনল ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেইলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এ আবার কে জ্বালাতে? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত ব্যাটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় যে কুঠির ভেতর ভূতের রাজা শুতে আসে। ধাক্কার জোর ক্রমে বেড়েই চল।
একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সেটা ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। দরজার এক জায়গায় একটা ফুটো ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো চলে যাও, নইলে আমি এক্ষুনি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার উপর ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে কিন্তু। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগে। আমি বন্দুকের ঘোড়া টিপে দিলাম। সঙ্গে সঙ্গে দরজার উপর ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির ওপর শব্দ শুনলাম। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। এই এই ওঠ! ধড়মড় করেছে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা। বলেন কর্তা, কাল আবার কি করতে এসেছিলি এখানে? বাড়ি চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত গলায় বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম গো। আমার ঠাকুর এখানে ঘুমোতে এসেছিল? কোথায় তোর ঠাকুর? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশে শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি? মূর্তির পেটের উপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানান জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলাম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এল। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণটি পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেইলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভেতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের ওপর ভিতর ও চারিপাশে রক্তের দাগ।
কিন্তু মিস্টার টেলর ও তাহার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রের খোঁজ পাওয়া গিয়াছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলর আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনলেন হেমেন্দ্র কুমার রায় রচিত ভূতের রাজা। এর পরের গল্প রুদ্র নারায়ণের বাগানবাড়ি। সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি, এবং মাছ আছে হাজার হাজার। আমি বললাম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। এই পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বলল, ঠিক উল্টো, তারা গোঁড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগরদিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগরদিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না। এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউই তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্র নারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তাঁর একখানি বাগান বাড়ি ছিল। তা তিনি প্রায়ই সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তাঁর মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল, বলল, সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাঁদের পুজো হয়। আর সেই জন্যেই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তাও ঠিক জানি না। এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে,
তা আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লী গ্রামের আড্ডাগুলি একবার ভর সন্ধ্যেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে, এই কেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকত না। আমি জিজ্ঞাসা করলাম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, আর তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারুর সে ইচ্ছেই নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললাম, এই সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন দিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব। নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বলল, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধুধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগান বাড়ি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পাঁক পরিষ্কার করা হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তাঁর পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে বাইরে যে মেরামতির কাজ হয়েছে এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে কিন্তু তেমন মনে হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললাম, সন্তোষ, এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব। সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ওই ঘর তালা বন্ধ, কারুর প্রবেশাধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো ঘরে ফেরা গরুর ডাক বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি। গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাতের শোয়ার ব্যবস্থা করতে।
মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী বলল, আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারী 2 চোখ বিস্ফারিত করে ভয়ার্ত কণ্ঠে বলল, অতিথি এই বাড়িতে? সেরকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা 3 জনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তাড়াতাড়ি হেঁটে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সে সময় আর পেলাম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা রাঁধুনি আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষী করল নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা 1ম ভাগ পর্যন্ত পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে খাট, 2খানা কাঠের চেয়ার, 2খানা টুল, দেয়ালে টাঙানো 2খানা মস্ত বড় আয়না, একটা দেরাজওয়ালা আলনা আর কারুকাজ করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা আর জীর্ণ। দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে এখানকার কোনো মাছেরই পরিচয় হয়নি। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এটাই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে, এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট। বললাম, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আরেকবার আকাশের চাঁদ মুখ দেখে আসি। উঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অকল্পনীয় শব্দ। মেঝের ওপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্র নারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললাম, তুমি বললে এই বাড়িতে আর কেউ থাকে না? তবে ও ঘরে অমন আওয়াজ করে চেয়ার টানলো কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। 8 মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উঁচু আর পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায়
সে পা ফেলছে দ্বিধা ভরে ও কিরকম যেন একটা বিশৃঙ্খল ভাবে। সন্তোষ বলল, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠিটা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে ওপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলাম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাসের উপর একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। ভাঙাচোরা ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপর দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোন মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়ালাম। প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। তাড়াতাড়ি ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভেতরে। ক্রমে আমার বুকের উপর জল উঠে এলো। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হয়ে গেল। ভাবলাম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচন্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলাম না। আরো খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপর টলতে টলতে এসে উঠল আর এক মানুষ মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি।
আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ স্পৃষ্টের মতন আমি উঠে বসলাম এবং তারপরই স্তম্ভিত চোখে দেখলাম ঘাটের ওপর শোয়ানো এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু কাঁধের ওপর নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন ভূতের রাজা এবং রুদ্রনারায়ণের বাগানবাড়ি। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠে দীপ, মীর এবং সোমক। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। বিশেষ সহযোগিতায় লাবণ্য, বর্ণালী, অনির্বাণ এবং অভিষেক। গল্পের সূত্রধার অগ্নি সঙ্গে সোমক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। Sunday Suspense.